প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি আহমদ সফর উপন্যাস গাভী বৃত্তান্তর ৮ম পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। রেবার পর ইকবাল ছেলেটিকে নুরুন্নাহার বানু খুবই পছন্দ করেন। তার এই বিপদের দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে নীরবে মুচকে যাওয়ার সংসারটি শুশ্রূষা করে যাচ্ছে, দেখে নুরুন্নাহার বানু অভিভূত হয়ে গেছেন। নুরুন্নাহার বানুর কোনো ছেলে নেই। ছেলে না থাকলে নারীর মনে একটা হাহাকার থেকেই যায়। নুরুন্নাহার বানু ছেলেটাকে তাদের সঙ্গে একেবারে রেখে দেওয়ার কথা চিন্তা করেন। কিন্তু ইকবালের বদলির চাকরি, তার থাকার উপায় নেই। নুরুন্নাহার বানু ভাবেন, ঢাকাতে যদি কোনো কাজকর্ম পাওয়া যেত, ছেলেটাকে নিজের কাছে রেখে দিতে পারতেন। সরকারি চাকরি হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো ধরনের একটা ভদ্র চাকরি হলেই চলে যায়। আবু জুনায়েদ এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান, প্রতিদিন তার হাত দিয়ে কত লোকের চাকরি হচ্ছে, অথচ এমন সোনার টুকরো জামাই, তাকে একটা চাকরি দেওয়ার ক্ষমতা আবু জুনায়েদের নেই। শেখ তবরক আলীর কথা কেন জানি তার মনে উদয় হল, আর সারা শরীর কেঁপে গেল। এখনও নুরুন্নাহার বানু শেখ তবরকের কাছ থেকে উপকার প্রত্যাশা করেন। রেবার ছেলে অন্তু এই মনস্তাপ পীড়িত বাড়িতে এক ঝলক ফাল্গুনের হাওয়া এনে দিয়েছে। তার বয়স হবে 2 পেরিয়েছে। বয়সের তুলনায় তার বাড় অনেক বেশি। এই দুরন্ত সর্বাঙ্গে প্রাণপূর্ণ শিশুটি ছোট ছোট পায়ে টলমল টলমল করে যখন হাঁটে, দেখে মনে হয় তার চরণের ছন্দের মধ্যে সমস্ত পৃথিবীর প্রাণস্পন্দন ধ্বনিত হয়ে ওঠে। অন্তু যখন নব উত্তত সাদা দাঁতগুলো দেখিয়ে হাসে, দেখে মনে হয় জগতের যা কিছু সুন্দর নিষ্পাপ এই শিশুটির শুভ্র হাসির মধ্য দিয়ে ফুলের মতো বিকশিত হয়ে উঠেছে। একদণ্ড বিশ্রাম নেই অন্তুর। গাছে পাখি দেখলে আ আ করে ডাকে, আপনি নাচে, আপনি হাসে, ঝর্ণার মতো শিশু কণ্ঠে কল কল করে কথা বলে যায়। এই নাতিটিকে দেখলে নুরুন্নাহার বানু সমস্ত দুঃখ, সমস্ত বেদনার কথা ভুলে যান। তাকে বুকে টেনে আদর করেন। অন্তুর নানির কোল থেকে মার কোলে, মার কোল থেকে নানার কোলে, নানার কোল থেকে দিলুর কোলে ঝাঁপিয়ে পড়তে বড় বেশি ভালোবাসে। সকালবেলা নাস্তা খাওয়ার পর ক্রমাগত কোল বদল করা অন্তুর একটা চমৎকার খেলা হয়ে দাঁড়িয়েছে। এই বাড়ির পরস্পরের কাছ থেকে দূরে দূরে সরে যাওয়া মানুষদের মধ্যে অন্তু একটা নতুন যোগসূত্র রচনা করেছে। অন্তুর মুখে সবে কথা ফুটতে আরম্ভ করেছে। আবু জুনায়েদকে যখন নানা বলে তার কোলে ঝাঁপিয়ে পড়ে, শত ব্যস্ততার মধ্যেও অন্তুকে একটু আদর করে তার শিশুমুখে চুমু খেয়ে একটা অনাবিল শান্তির পরশ খুঁজে পান। অন্তু আবু জুনায়েদের ফাইল ধরে টানাটানি করে, গোছানো কাগজপত্র আওলা করে ফেলে। একটুও বিরক্ত হন না আবু জুনায়েদ। হাসি মুখে অন্তুর সমস্ত উৎপাত অত্যাচার সহ্য করেন। খালামণি বলতে এই শিশুটি পাগল। দিলুর কোলে একবার উঠলে আর নামতে চায় না। সে তার চুল ধরে টানে, কানের ফুল নিয়ে খেলা করে। দিলুর বেশ লাগে। দিলু কলেজে গেলে খালামণি খালামণি করে অন্তু চিৎকার করতে থাকে, কেঁদে কেঁদে ঠোঁট ফুলিয়ে ফেলে। উদ্ধত স্বভাবের দিলুকে বদলে যেতে দেখে মনে মনে খুব খুশি হন সবাই। অন্তুর সঙ্গে দিলুর এই সার্বক্ষণিক মেলামেশা তার মন থেকে আবেদ হোসেনের চিন্তা সরিয়ে রাখতে অনেকখানি সাহায্য করবে বলে বিশ্বাস করেন। অন্তু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেতে বড় পছন্দ করে। সে খাটের তলায় অথবা ঘরের কোনো কোনাকাঞ্চিতে লুকিয়ে থাকে। খুঁজে পাওয়া না গেলে সারা বাড়িতে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। অন্তু কোথায়, অন্তু কোথায়? কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজে খুঁজে সকলে যখন হয়রান, খাটের তলা থেকে অন্তু মাথায় ঝুলকালি মেলে হাসতে হাসতে বেরিয়ে আসে। এই একটুখানি শিশু কত চাতুরি জানে। সকলের দৃষ্টি এড়িয়ে কোন ফাঁকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। একেবারে আঙিনায় বেরিয়ে এসে ফড়িংয়ের পেছনে ছোটাছুটি করে। হাতের কাছে যা পায় মুখের ভেতর চালান করে দেয়। একবার একটা আস্ত কেঁচো মুখ থেকে বের করা হয়েছিল। একদিন অন্তুকে পাওয়া গেল না। সবখানে খোঁজা হলো। সবগুলো খাটের তলা দেখা হলো, রান্নাঘরে খোঁজ করা হলো, স্টোর রুম, নিচের অফিস ঘর তন্ন তন্ন করা হলো। না, অন্তু কোথাও নেই। সকলেরই একটা প্রশ্ন, অন্তু কোথায়? কোথায় যেতে পারে অন্তু? এই শিশুটি অতি অল্পে যেমন সকলকে আনন্দ দিতে পারে,
তেমনি আবার অতি অল্পে সকলকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। কোথাও যখন পাওয়া গেল না, নুরুন্নাহার বানুর সহজাত প্রবণতা মনে করিয়ে দিল, যদি অন্তু গোয়াল ঘরে গিয়ে থাকে। সত্যি সত্যি গোয়াল ঘরে অন্তুকে পাওয়া গেল। কিভাবে এত দূর চলে এসেছে কেউ চিন্তাও করতে পারেননি। নুরুন্নাহার বানু দেখেন অন্তু ছোট ছোট হাতে গরুটির ওলানের বাট নিয়ে খেলা করছে। এই দৃশ্য দেখে নুরুন্নাহার বানুর মাথায় রক্ত চড়ে গেল। শেখ তবারক গরুর আকারে তার জীবনের মধ্যে একটা শনি ঢুকিয়ে দিয়েছেন। এই গরুটির কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, কন্যাটি বিপদগামী হয়েছে, এখন নাতিটিকেও ধরে টান দিচ্ছে। নুরুন্নাহার বানু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, গরুটিকে তিনি ইঁদুর মারা বিষ দিয়ে খুন করবেন। রেবা আসার পর পরিবারে একটা শৃঙ্খলা ফিরে এসেছে। আবু জুনায়েদ এবং নুরুন্নাহার বানুর মধ্যে, নুরুন্নাহার বানু এবং দিলুর মধ্যে যে একটা সংঘাত আসন্ন হয়ে উঠেছিল, তা বিস্ফোরণমুখ হয়ে ওঠার ক্ষমতা অনেক পরিমাণে হ্রাস পেয়েছে। নুরুন্নাহার বানু তার নাতি, কন্যা এবং জামাতাকে নিয়ে ব্যস্ত থাকেন। আবু জুনায়েদ যা ইচ্ছে করুন, তার কথা না ভাবলেও তার চলে। আবু জুনায়েদ তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। তার মধ্যে এক ধরনের নির্লিপ্ততা বোধ জন্ম নিয়েছে। যা ঘটবার আপনিই ঘটবে, উপাচার্য থাকুন আর নাই বা থাকুন, তিনি পরোয়া করেন না। মাঝে মাঝে তিনি বিষয়টা নিয়ে এরকম চিন্তা করেন, আমার তো উপাচার্য হওয়ার কথা ছিল না। উপাচার্যের চাকরি তার জীবনের মহত্তম দুর্ঘটনা। এই চাকরি যদি চলে যায়, যাবে। লোকে কি ভাববে, কি মনে করবে, এ নিয়ে আর বিশেষ তোয়াক্কা করেন না। তার নিজের মতো করে বেঁচে থাকার একটা পদ্ধতি তার মধ্যে ভেতর থেকে সংহত হয়ে উঠছে। গরুটার প্রতি তার পক্ষপাত কম্পাসের কাঁটার মতো হেলে রয়েছে। যদিও নুরুন্নাহার বানু গরুটাকে যাবতীয় অকল্যাণের হেতু বলে মনে করছেন এবং তার সঙ্গে এনে তুলকালাম কাণ্ড করেছেন, তার মনোভাব অপরিবর্তিতই থেকে গেছে। সকালবেলা তিনি গরুর সঙ্গে কাটান। ঘুম থেকে উঠে আবু জুনায়েদ গোয়াল ঘরে যাবেনি। আজকাল শরীর বিশেষ ভালো যাচ্ছে না, তাই দুপুরের গরু দর্শন ঠিকমতো হয়ে ওঠে না। বিকেলবেলা অবশ্যই তিনি গোয়াল ঘরে যান। সভা সমিতিতে যাওয়ার বিশেষ স্পৃহা তিনি বোধ করেন না। তার বক্তৃতার নিন্দে করার মানুষের অভাব নেই। সব দিক থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। বিকেলের সমস্ত সময়টা তিনি নিজের জন্য রাখেন এবং গোয়াল ঘরে চলে আসেন। কোনো কোনো দিন নাতিটাকেও সঙ্গে করে নিয়ে আসেন। গরুর প্রতি নাতিটারও একটা টান পড়ে গেছে। তিনি যদি কোনোদিন অন্তুকে রেখে আসেন, অন্তু চিৎকার করতে থাকে, নানু হাম্বা যাব, হাম্বা যাব। নুরুন্নাহার বানুর এটা মোটেও পছন্দ না। তার নজরে পড়লে তিনি অন্তুকে জোর করে কোলে উঠিয়ে অন্যদিকে নিয়ে যান। অন্তু পা আছড়ে কাঁদতে থাকে। আরবির শিক্ষক মাওলানা আবু তাহের মাসুম একসময় আবু জুনায়েদের প্রতিবেশী ছিলেন। আবু জুনায়েদ আগে মাওলানা তাহেরের সঙ্গে প্রাতঃভ্রমণে বের হতেন। আবু জুনায়েদ উপাচার্য হওয়ার কারণে গোটা বিশ্ববিদ্যালয়ের মাত্র একজন মানুষ যদি খুশি হয়ে থাকেন, তিনি মাওলানা আবু তাহের। মাওলানা তাহেরের সঙ্গে আবু জুনায়েদের একটা হাসি ঠাট্টার সম্পর্ক ছিল। মাওলানা রসিক মানুষ। আজানুলম্বিত দাড়ি, লম্বা আচকান এবং কানপুরি টুপিতে ঢাকা মাওলানার শরীর। এই দাড়ি, টুপি এবং আচকানের ভেতর থেকে এমন রসিকতা প্রকাশ পেত, শুনলে অত্যন্ত গোমরা মানুষেরও পেটে খিল ধরে যেত। এখনও আবু জুনায়েদ যে মাঝে মাঝে নামাজের পাটিতে দাঁড়ান, মাওলানার প্রভাবে সেটা হয়েছে। মাওলানার সঙ্গে আবু জুনায়েদের বিশেষ আঁটাআঁটি নেই। উপাচার্য অফিসে হোক কি বাড়িতে হোক, মাওলানা আবু তাহের আবু জুনায়েদের সঙ্গে সাক্ষাৎ করতে কারও তোয়াক্কা করেন না, সোজাসুজি চলে আসেন। এক সন্ধে মাওলানা আবু জুনায়েদকে তার বাড়িতে এসে তালাশ করলেন। আবু জুনায়েদের বেয়ারা জানালো তিনি পেছনের গোয়াল ঘরে রয়েছেন। বাড়ির পেছনে আবু জুনায়েদ যে একটি গোয়াল ঘর তৈরি করেছেন, মাওলানা জানতেন না। গোয়াল ঘরের অবস্থান জেনে মাওলানা এসে দেখেন আবু জুনায়েদ আপন হাতে টুকরো করে কাটা নেপিয়ার ঘাস অল্প অল্প করে গরুর মুখে তুলে দিচ্ছেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম জুনায়েদ সাহেব, মাসখানেক আপনার সঙ্গে দেখা করতে আসতে পারিনি, গুস্তাকি মাফ করবেন। আবু জুনায়েদ বললেন, আরে মাওলানা সাহেব আসেন আসেন, কয়েকদিন থেকে আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আবু জুনায়েদ নেপিয়ার ঘাসের চুপড়িটা গরুর সামনে রেখে উত্তর দিকের শেডটার বাতি অন করলেন।
ঝলমল করে আলো জ্বলে উঠতেই গরুটা মাওলানার নজরে পড়ে গেল। এক ঝলক দেখে মাওলানার কণ্ঠ দিয়ে বিস্ময়সূচক একটি ধ্বনি বেরুল। মাশাল্লাহ, এই সুন্দর জিনিস আপনি পেলেন কেমন করে? পিঠে দুইখানি পাখা থাকলে অনায়াসে বলা যেতে পারত এটা বুর্রাক। আবু জুনায়েদ বললেন, আল্লাহ দেনেওয়ালা, তিনিই মিলিয়ে দিয়েছেন। মাওলানা সাহেব কোরআনের একটা আয়াত আবৃত্তি করলেন। তার অর্থ দাঁড়াবে, আল্লাহ যাকে ইচ্ছে দান করেন, যাকে ইচ্ছে কেড়ে নেন, যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। তারপর দু হাতে আলগোছে দাড়ি মুঠি করে বললেন, আপনি সঠিক পথটি বেছে নিয়েছেন। বেবাক দেশ খবিশ এবং খান্নাসের আওলাদ নাতিপুতিতে ভরে গেছে। এই জাতির মানুষের সঙ্গে মেলামেশা করার চাইতে হাইওয়ানের মহব্বত অনেক বেহতর। আপনার গরুটি সম্পর্কে তাই একটি কথাই আমি বলবো। আপনার গরুটির চেহারা সুরত যেরকম, কোরআন মজিদের সূরা বাকারায় এইরকম একটা গরুর কথা বলা হয়েছে। কেবল দুইটা তফাত। সূরা বাকারায় যে গরুটির কথা উল্লেখ আছে সেটি গায়ের রং উজ্জ্বল হলুদ, আর আপনার গরুটির রং লাল। আর আপনার গরুর চাকা চাকা দাগ আছে। সূরা বাকারার গরুতে তেমন কোনো দাগের কথার উল্লেখ নেই। আবু জুনায়েদ বললেন, মাওলানা সাহেব, গরুর ভাগ্য আর আপনার এলেমের তেজ। মাওলানা আবু তাহের দাঁতে জিভ কাটলেন। ভাই, হ্যাঁ, ওই রকম কথা বলবেন না। আল্লাহ আপনাকে এলমে লাদুন্নি বকশিস করেছেন। এই এলমে লাদুন্নি ছিল বলে আপনি এত উপরে উঠতে পেরেছেন। আমি অতিশয় এক নাদান বান্দা। আমি তাই আপনাকে বিশেষ একটা অনুরোধ করব, যদি আপনি রাখেন। আবু জুনায়েদ বললেন, বলুন, আপনার অনুরোধ কি? মাওলানা সাহেব জবাব দিলেন, আমি আপনাকে স্বার্থপরের মতো আচরণ করতে না বলবো। আবু জুনায়েদ বললেন, আমি স্বার্থপরের মতো আচরণ কোথায় করলাম? আপনিও এই কথা বলেন। আমি না বললে কে বলবে? আপনি এ বাড়ির পেছনে এমন এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, প্রথমত সে কথা জানাননি। দ্বিতীয়ত একা একা এই জান্নাতের শান্তি উপভোগ করছেন, বন্ধু বান্ধবকে তার হিস্সা দিচ্ছেন না। আবু জুনায়েদ একটু অবাক হয়ে বললেন, মাওলানা, আপনি আমাকে কি বলতে চাইছেন বুঝতে পারছি না। যা হোক, বলুন আমাকে কি করতে হবে। মাওলানা আবু তাহের উচ্চহাস্য করে বললেন, এইখানে আপনি চমৎকার বসার বন্দোবস্ত করেছেন। সকালবেলা বন্ধু বান্ধবদেরও বসার বন্দোবস্ত করে দিন। চমৎকার এক জায়গা, চারদিকে গাছগাছালিতে ঢাকা। এখানে বসে একটু প্রাণ খুলে কথাবার্তা বলা যাবে। আমাদের এলাকায় শান্তিতে নিরিবিলিতে কোথাও বসার জায়গা নেই। যেখানেই যান দেখবেন মানুষ মানুষকে নল দাঁত মেরে কামড়াতে আসছে। মাওলানা আবু তাহেরের প্রস্তাবটা আবু জুনায়েদের মনে ধরল। এই গরুটাকে সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছে তাঁর ছিল, কিন্তু তবারক সাহেবের হুঁশিয়ারিতে তিনি দমে গিয়েছিলেন। মাওলানা আবু তাহের যখন নিজে এসে প্রস্তাবটা করলেন, আবু জুনায়েদ হাতে চাঁদ পেয়ে গেলেন। মাওলানার প্রস্তাবে সায় দিয়ে বললেন, তা মাওলানা, আপনারা এসে বসুন, গল্পগুজব করুন। আপনাদের বারণ করেছে কে? ভাই, আপনি এরকম বলবেন আমি জানতাম। আমরা অবশ্যই আসব। একটা বসার জায়গা হলো, হাসব না কেন? সে কেমন কথা? কিন্তু আপনাকে তার জন্য আরও কিছু খরচ করতে হবে। এমনিতে আপনার রুচির তারিফ না করে পারিনি। গোয়ালটা বানিয়েছেন চমৎকার। মাশাল্লাহ, গরুটিও হয়েছে খুব খুবসুরত। আপনি আরও কিছু পশু পাখি কিনুন, যেমন ধরুন ময়না, টিয়ে, দোয়েল, বুলবুলি আর শালিক। যদি সম্ভব হয় এক দুটি ভালো জাতের কুকুরও রাখবেন। আবু জুনায়েদ বললেন, মাওলানা, কুকুর আমার দু চোখের বিষ। এই জিনিস আমাকে রাখতে বলবেন না। ভাই, আপনি ক্ষেপে যাচ্ছেন কেন? আপনি জানেন না একটা কুকুর বেহেশতে যাবে? আসকাবে কাহরের সঙ্গে যে কুকুরটি ছিল সে সরাসরি পুলসিরাতের ওপর দিয়ে হেঁটে বেহেশতে চলে যাবে। মাওলানা গালিবের একটা উর্দু কবিতাংশ পাঠ করে শোনালেন। মানুষ যদি কুকুরের কাছ থেকে কৃতজ্ঞতা শিক্ষা নিতে পারত, এতদিনে দুনিয়া জান্নাত হয়ে যেত। আবু জুনায়েদকে গলানো গেল না, বরং তিনি মাওলানা তাহেরকে উল্টো দিকে থেকে চেপে ধরলেন। মাওলানা, আপনার এত কুকুরপ্রীতি কেন?
বুড়ো বয়সে কি গায়ে সাহেবদের হাওয়া লেগেছে? মাওলানা তাহের বললেন, আচ্ছা, কুকুরের দাবি উঠিয়ে রাখলাম। ঘুঘু, শালিক, টিয়া, ময়না, চন্দনা, দোয়েল, বুলবুল এসব রাখুন। একটা ছোটখাটো চিড়িয়াখানা হয়ে যাবে। আপনার এই মিনি চিড়িয়াখানা একসময় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সম্পদে পরিণত হবে। আবু জুনায়েদের প্রস্তাবটা ভীষণ মনে ধরেছে। তবু তিনি আমতা আমতা করে বললেন, অনেক খরচাপাতির ব্যাপার, দেখার লোক নেই, তাছাড়া নানা রকম কথা উঠতে পারে। মাওলানা তাহের ফোড়ন কেটে বললেন, জুনায়েদ সাহেব, আপনি হাসালেন। হাতি খরিদ করার পর বলছেন রশির কি বা দাম। আপনার গোয়াল ঘর বানাতে কত খরচ পড়েছে? এই বুড়াক মার্কা গরু কিনতে কত টাকা গেছে? এই চিড়িয়া সবগুলো কিনতে 5,000 টাকার বেশি খরচ পড়বে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই টাকা খরচ করার অধিকার নিশ্চয়ই উপাচার্যের আছে। থাক, টাকার বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই গরিব বান্দা খাতা দেখার টাকা থেকে এই চিড়িয়াগুলো কিনে দেবে। আবু জুনায়েদ বললেন, কিন্তু দেখাশোনা কে করবে? মাওলানা বললেন, কেন? গরু যে দেখাশোনা করে তার উপর চিড়িয়ার দায়িত্ব ছেড়ে দেবেন। বেটা তো কেবল খায় আর ঘুমোয়। সপ্তাহ গত হতেই মাওলানা আবু তাহের একটি পায়ে টানা ভ্যানের ওপর 10-12টি খাঁচা চাপিয়ে একেবারে সরাসরি উপাচার্য ভবনের কম্পাউন্ডে এসে হাজির হলেন। তিনি দারোয়ান এবং বেয়ারার সাহায্যে খাঁচাগুলি নামিয়ে একেবারে গোয়াল ঘরে নিয়ে এলেন। আবু জুনায়েদ উত্তরের শেডে বসে নাতি অন্তুর সঙ্গে হাম্বা হাম্বা খেলা করছিলেন। অন্তু আবু জুনায়েদকে বলছে, নানু, হাম্বা বলো। নাতিকে খুশি করার জন্য আবু জুনায়েদ বললেন, হাম্বা। অন্তু অত অনুচ্চ ডাকে খুশি হওয়ার ছেলে নয়। তার পাঞ্জাবির কোন আকর্ষণ করে বলল, নানু, আরও জোরে বলো, হাম্বা। আরও জোরে হাম্বা বলতে গিয়ে আবু জুনায়েদ দেখতে পেলেন তার মুখোমুখি মাওলানা আবু তাহের দাঁড়িয়ে আছেন। দারোয়ান এবং বেয়ারা মিলে একটা দুটো করে সবগুলো খাঁচা উত্তরের শেডে এনে রাখল। দেখে আবু জুনায়েদের চক্ষু চড়ক গাছ। অস্ফুটে উচ্চারণ করে বসলেন, মাওলানা এই কী কাণ্ড করেছেন? মাওলানা বললেন, সব কাণ্ড এখনো শেষ হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখুন, এখনো কিছু কাণ্ড বাকি আছে। মাওলানা আবু তাহের পেরেক, হাতুড়ি এসব নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছিলেন। তারপর অনেকক্ষণ ধরে ঠুকে ঠুকে দেয়ালে পেরেক বসিয়ে খাঁচাগুলো ঝুলিয়ে দিলেন। শালিক, চন্দনা, টিয়া, ময়না, দোয়েল, বুলবুল যে সকল পাখির নাম মাওলানা সাহেব বলেছিলেন, সব প্রজাতির পাখি জোড়ায় জোড়ায় খাঁচাতে ভরে এনেছেন। নতুন জায়গায় আসার কারণে একসঙ্গে সবগুলো পাখি ডেকে উঠল। পাখিদের কলকাকুলিতে আচমকা নির্জন গোয়ালঘর মুখরিত হয়ে উঠল। অন্তু হাততালি দিয়ে চিৎকার করে উঠল, ও নানু, পাখি, অনেক পাখি। আবু জুনায়েদ বললেন, হ্যাঁ নানু, অনেক পাখি। জনার্দন চক্রবর্তী হলেন আবু জুনায়েদের মিনি চিড়িয়াখানার প্রথম দর্শক। তার বিষয়ে কিঞ্চিত ভূমিকা দেয়া প্রয়োজন। তিনি সংস্কৃতির প্রবীণ শিক্ষক। চাকরির মেয়াদ অনেকদিন আগেই ফুরিয়েছে। যেহেতু সংস্কৃত ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্রের শিক্ষক পাওয়া দুরূহ হয়ে উঠেছে, তাই 2 বছর এক্সটেনশন দিয়ে জনার্দন চক্রবর্তীর চাকরি এতদিন পর্যন্ত বহাল রাখা হয়েছে। সাম্প্রতিককালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে একজন তরুণ, দুলাল বিশ্বাস, ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্রে ডক্টরেট নিয়ে এসেছেন। এবার জনার্দন চক্রবর্তীর চাকরির নবায়নের কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু জুনায়েদ নিজ থেকে উদ্যোগ নিয়ে জনার্দন চক্রবর্তীর চাকরি নবায়ন করেছেন। এ নিয়ে অনেক কথা হয়েছে। আবু জুনায়েদ সেসব আমলে আনেননি। জনার্দন চক্রবর্তীর প্রতি এ পক্ষপাতের একটা কারণ অবশ্য আছে। জনার্দন চক্রবর্তীর বাড়ি আবু জুনায়েদদের এদিকে। আবু জুনায়েদ যে স্কুলের ছাত্র, সেখানে তিনি সংস্কৃত এবং বাংলা পড়াতেন। স্কুলে থাকার সময়ে তিনি টোল থেকে আদ্যমধ্য এবং উপাধি পাশ করেছিলেন। ঘা খেয়ে তিনি প্রাণপণ প্রতিজ্ঞা করেছিলেন যে সংস্কৃতে তিনি MA পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবেন। জনার্দন চক্রবর্তী সে জেদ প্রমাণ করে ছেড়েছেন। জনার্দন চক্রবর্তীর বয়স এখন 70 পেরিয়ে গেছে। এখনও বেশ শক্ত সমর্থ আছেন, কেবল সামনের চোয়ালের দাঁত কটি পড়ে গেছে।
বাড়িতে এখনও কাষ্ঠপাদুকা ব্যবহার করেন এবং বিশ্ববিদ্যালয়ে আসার সময় বিদ্যাসাগরীয় চটি পরে চটাং চটাং শব্দ করে ক্লাস নিতে আসেন। জনার্দন চক্রবর্তী এখনও আবু জুনায়েদকে তুমি সম্বোধন করেন। ছোট ছোট ব্যাপারে আবু জুনায়েদকে বকাবকি করতেও ছাড়েন না। তিনি মনে করেন এখনও তার সে অধিকার আছে। জনার্দন বাবু যখন রেগে যান, পাঞ্জাবির বুকে হাত দিয়ে শুভ্র উপবীতটা টেনে বের করে বলেন, আমি খাঁটি ব্রাহ্মণ, উপবীত স্পর্শ করে যদি সাপ দেই লেগে যাবে। ভয় অনেককেই দেখিয়েছেন, কিন্তু সাপ কাউকে দিয়েছেন কেউ বলতে পারবে না। কথা বলার সময় তৎসম শব্দ ব্যবহার করার দিকে ঝোঁকটা বেশি। অবশ্য ঘরে তিনি তার জেলার উপভাষাটি ব্যবহার করে থাকেন। সাধু ভাষায় কথা বলতে পারলে তিনি স্বস্তি অনুভব করেন। এক সন্ধেবেলা তিনি হেলতে দুলতে আবু জুনায়েদের মিনি চিড়িয়াখানায় এসে হাজির। আবু জুনায়েদ তখনও নিজের হাতে টুকরো টুকরো নেপিয়ার ঘাস গরুকে খাওয়াচ্ছিলেন। জনার্দন চক্রবর্তী এসে হাঁক দিলেন, বৎস, বিশ্বস্ত সূত্রে আমি অবগত হইলাম তুমি রামায়ণে বর্ণিত সুবর্ণ মৃগের মতো একটি রূপ যৌবন সম্পন্ন স্ত্রীজাতীয় গরুরত্ন সংগ্রহ করিয়াছ। কথাটি শ্রবণ করিবার পরেও আমার মনে প্রত্যয় হয় নাই। ভাবিলাম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া আসি। আবু জুনায়েদের কিছু বলার পূর্বেই পাখির খাঁচাগুলোর দিকে জনার্দন বাবুর চোখ পড়ল। তিনি বলে বসলেন, সাধু সাধু বৎস আবু জুনায়েদ, আমি আপন অক্ষিগুলোকে প্রত্যক্ষ করিলাম। তুমি অনেকগুলি বিহঙ্গকেও প্রশ্রয় দিয়াছ। আমি জানিতাম তোমার অন্তঃকরণ জীবের প্রতি প্রেমে পরিপূর্ণ। সংসারে যাহারা প্রকৃত মানুষ, তাহারা জীবের মধ্যে শিবের অস্তিত্ব প্রত্যক্ষ করেন। সেদিক দিয়ে বিচার করিলে তোমার স্থান অত্যন্ত উঁচু হওয়া উচিত। তুমি বিশ্ববিদ্যালয়ে একটা অভিনব দৃষ্টান্ত স্থাপন করিলে। তা তোমার গাভীটি কোথায়? জনার্দন বাবুর দৃষ্টিশক্তি হালে ক্ষীণ হয়ে পড়েছে। তিনি ঠিকমতো ঠাহর করতে পারছিলেন না। আবু জুনায়েদ তাকে একেবারে হাত ধরে গোয়ালঘরের একান্ত সন্নিকটে এসে বাতিটি জ্বালালেন। তারপর মশারি উন্মোচন করে বললেন, এই যে স্যার, দেখুন। জনার্দন চক্রবর্তী কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তিনি সামনে পেছনে গিয়ে গরুটাকে বেশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। গায়ে হাত দিয়ে পরীক্ষা করলেন। গরুটি ঘাড় উঠিয়ে জনার্দন চক্রবর্তী মাথা চাটতে ছুটে এলো। তিনি দু পা পিছু উঠে এসে বলতে থাকলেন, বৎস, আমি তোমাতে একটা মনের কথা বলিব। আবু জুনায়েদ বললেন, বলুন স্যার। শোনো বৎস, আমাদের শাস্ত্রে গাভীকে মাতার সঙ্গে তুলনা করা হইয়াছে। যে পাষণ্ড গাভীর মধ্যে মাতৃমূর্তি দর্শন করিতে না পারে, তাহাকে জন্ম জন্মান্তর তির্যক জনিতে জন্মগ্রহণ করিতে হইবে। এই হল কি তোমার শাস্ত্রের বিধান। তথাপি তোমার এই চতুষ্পদের কন্যাটিকে দেখিয়া আমার মনে ভিন্ন ধরনের জল্পনা শুরু হইয়াছে। সংস্কৃত কাব্যে এক ধরনের সুন্দরী রমণীকে হস্তিনী রমণী বলিয়া মহাকবিগণ শনাক্ত করিয়া গিয়াছেন। তোমার গাভী দর্শন করিয়া আর কি কারণে হস্তিনী নায়িকার কথা মনে হইতেছে বলিতে পারে না। মহাকাব্যের যুগে যে ধরনের গাভীকে কামধেনু বলা হইত, তোমার গাভীটি সেই জাতের। ইহাকে যত্ন করিয়া রাখিবে। আবু জুনায়েদ জনার্দন চক্রবর্তীর কথায় খুব তুষ্ট হলেন। বললেন, আশীর্বাদ করবেন স্যার। বৎস, আমার আশীর্বাদ নিরন্তর তোমাকে ঘিরিয়া রহিয়াছে। আমার আশীর্বাদের গুণে তুমি উপাচার্যের আসনে বসিয়াছ। এখন আশীর্বাদ করিতেছি তুমি রাষ্ট্রদূত হও, মন্ত্রী হও। ভগবান তোমাকে রাষ্ট্রপতির আসনে উপবেশন করাইবেন। মনে রাখিবে, আমি খাঁটি ব্রাহ্মণ। ব্রাহ্মণের আশীর্বাদ কদাচ মিথ্যা হইবার নয়। আবু জুনায়েদের গোয়াল ঘরের উত্তরের শেডে সান্ধ্য আড্ডাটি চালু হয়ে গেল। যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ক্লাবে যেতে পছন্দ করেন না, গাছের গুড়ির আড্ডায়ও যেতে পারেন না, এই নতুন আসরটি চালু হওয়ায় অনেকে হাঁফ ছেড়ে বাঁচলেন। বিশ্ববিদ্যালয় ক্লাব একটা বাজার। সেখানে তাস চলছে, দাবা চলছে, টেনিস, ব্যাডমিন্টন, এমনকি রাতের বেলা জুয়া পর্যন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের দলাদলের প্রধান আখড়া হল এই ক্লাব।
সর্বক্ষণ সভা হচ্ছে, গুজগুজ ফুসফুস চলছে। কে কাকে ল্যাং মেরে এগিয়ে গেল, কে সরকারের চামচাগিরি করতে গেল, কে আধারাতে বউকে ধরে পেটায়, কাজের বেটির সঙ্গে কে লটরফটর কাণ্ড করেছে। এই সকল মুখরোচক সংবাদ ক্লাবের হাওয়ায় ভেসে ভেসে বেড়ায়। যে সকল শিক্ষক নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারে না, ক্লাবের এই পাঁচমিশালি আড্ডায় বড় বেচারা বেচারা অনুভব করেন। ক্লাব ছাড়া শিক্ষকদের আরও একটি আড্ডা আছে। আবাসিক এলাকার ভেতরে ডক্টর আহমদ তকির বাড়ির সামনে একটা গাছের গুঁড়ির ওপর সন্ধ্যাবেলা এই আড্ডাটি বসে। ঝড় বৃষ্টি হলে লোকজন ডক্টর আহমদ তকির ড্রয়িং রুমে এসে আশ্রয় নেন। একবার ঝড়ের সময় প্রকাণ্ড একটি শিশু গাছ কাণ্ডশুদ্ধ উপরে উঠে এসে ভূপাতিত হয়েছিল। ডালপালা সব ছেঁটে ফেলে সরানো হয়েছে, কিন্তু ডক্টর আহমদ তকি এবং তার মতো আরও কতিপয় প্রবীণ শিক্ষক এই গুঁড়িটি সরাতে দেননি। তারপর থেকেই গুঁড়িটি সান্ধ্য আড্ডার স্থান হিসেবে তার কুখ্যাতি অর্জন করেছে। কি কারণে এই গুঁড়ির আড্ডাটির দুর্নাম একটু বুঝিয়ে বলার অপেক্ষা রাখে। ডক্টর আহমদ তকি ঘোষণা করেছেন তিনি নাস্তিক। আল্লাহ রসুলের ধার তার না ধারলেও চলে, কোরআন হাদিসে তার বিশ্বাস নেই। এই আড্ডায় মাঝে মাঝে নাস্তিকতা বিষয়ক আলাপসালাপ হয়। বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু সিনিয়র শিক্ষক, এমনকি তরুণদের মধ্যেও কেউ কেউ নিজেরা সরাসরি নাস্তিক না হয়েও ডক্টর আহমদ তকিকে পছন্দ করে থাকেন। কারণ ডক্টর আহমদ তকি একদিকে যেমন গোয়ার, তেমনি আবার রসিকও বটে। এ ধরনের মানুষ যিনি নিজের বিজ্ঞতা বা অজ্ঞতা চিৎকার করে প্রকাশ করতে পারেন, তার কিছু চেলা ছুটে যাবে, এটা তো খুবই স্বাভাবিক। ডক্টর আহমদ তকি হলেন গাছের গুঁড়ির আড্ডার প্রধান ব্যক্তি। অন্যদের ভূমিকা নিতান্তই গৌণ। সাম্প্রতিককালে প্রবীণ শিক্ষকদের অনেকেই এই গাছের গুঁড়ির আড্ডায় আসতে আরম্ভ করেছেন। ডক্টর আহমদ তকির ব্যক্তিত্বের আকর্ষণ তার একমাত্র কারণ নয়। ডক্টর আহমদ তকি ভদ্রলোকটি একাধারে নাস্তিক এবং আবু জুনায়েদ বিরোধী। কোন রকম রাগঢাক না করেই উপাচার্য আবু জুনায়েদকে তিনি ছাগল, বলদ, গাধা ইত্যাকার নামে সম্বোধন করে থাকেন। প্রবীণ শিক্ষকদের অনেকেরই আবু জুনায়েদের প্রতি জন্মগত বিতৃষ্ণা রয়েছে। তাদের মতো উপযুক্ত ব্যক্তিত্ব থাকতে আবু জুনায়েদের মতো একজন ওঁচা মার্কা মানুষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসনে বসল, এই ঘটনাটি কি আবু জুনায়েদের প্রতি বিদ্বিষ্ট হওয়ার মুখ্য কারণ হতে পারে না? কিছুদিন থেকে কয়েকদিন অন্তর অন্তর সুন্দরী দিলরুবা খানম এই আড্ডায় অংশগ্রহণ করতে আরম্ভ করেছেন। যদিও প্রবীণ শিক্ষকদের স্ত্রীরা দিলরুবা খানমকে ভীষণ অপছন্দ করেন, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও তারা দিলরুবার সঙ্গে মেলামেশা করেন। দিলরুবা যখন আসেন, তার পিঠ ঝাপা এলানো চুলের সৌরভে বাতাস পর্যন্ত গন্ধময় হয়ে ওঠে। কাঠকয়লার আগুনের ছোঁয়া লাগলে যেমন নতুন করে আগুন জ্বলে ওঠে, তেমনি দিলরুবা খানম এলেই বুড়ো অধ্যাপকেরা রক্তের মধ্যে যৌবনের তেজ অনুভব করতে থাকেন। দিলরুবা ঝড়ের মতন আসে, ঝড়ের মতো চলে যান। এই গতিময়তাই তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। তিনি এসে আবু জুনায়েদের কুকীর্তির কথা পাঁচ কাহন করে বলতে থাকেন। তার মধ্যে সত্যের ভাগ যথেষ্ট নয়, তথাপি তার বলার ভঙ্গিটি এমন মনোরম যে সকলকে তার সাথে মত দিতে হয়। আবু জুনায়েদকে দেখলে মানুষের শরীরে বোয়াল মাছের মাথা লাগানো একটা কিম্ভূত কিমাকার প্রাণীর মতো মনে হয়। এই আশ্চর্য সাদৃশ্যটি তিনি আড্ডায় এসে আবিষ্কার করেছিলেন। বিশ্ববিদ্যালয় ক্লাবে যারা যান না, গাছের গুঁড়ির নাস্তিকদের আড্ডায় যেতে ঘৃণাবোধ করেন, সে সমস্ত শিক্ষকেরা আবু জুনায়েদের গোয়াল ঘরে সন্ধ্যাবেলা আসতে আরম্ভ করলেন। আবু জুনায়েদ ভেবে দেখলেন, এবারেও বিনা প্রয়াসে ভাগ্য তাকে অনুগ্রহ করেছে। তিনি ভীতি এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। মানসিক নিঃসঙ্গতা বোধ তাকে ভয়ানক রকম পীড়ন করছিল। বাড়িতে নুরুন্নাহার বানুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঝগড়ার সম্পর্ক একটি সম্পর্ক আবু জুনায়েদ গভীরভাবে উপলব্ধি করলেন। তা প্রবল শঙ্কা, শেখ তবারক আলীর দেয়া গরু এবং গোয়াল বিষয়ক ঘটনাগুলো প্রকাশিত হয়ে যদি পড়ে, তিনি সমাজের সর্বকালের সবচাইতে দুর্নীতিপরায়ণ উপাচার্য হিসেবে নিন্দিত হবেন। আত্মহত্যা করেও তিনি কলঙ্কের দায় থেকে মুক্ত হতে পারবেন না। এই আড্ডাটি জমে উঠতে দেখে তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। মনে মনে ভাবলেন, তিনি যে মাঝে মাঝে শুক্রবার মসজিদে গিয়ে নামাজ পড়েন, আল্লাহ তাআলা তার কিছু ফল দিতে আরম্ভ করেছেন। নইলে বলা নেই, কওয়া নেই, বলতে গেলে একেবারে শূন্য থেকে এই আড্ডাটি জমে উঠত না। মাওলানা আবু তাহের শুভ সূচনাটি করে দিয়েছেন, এ কথা সত্য বটে, কিন্তু আল্লাহ তো তার রহমত কোনো ব্যক্তির ওছিলায় বকশিস করে থাকেন।
আবু জুনায়েদের গোয়াল ঘরের আড্ডায় যে সমস্ত শিক্ষক আসতে শুরু করেছেন তাদের সম্পর্কেও কিছু না বললে অন্যায় করা হবে। মাওলানা আবু তাহের নিছক খেয়ালের বশে মিনি চিড়িয়াখানার ভিত করে দিয়েছিলেন। তারপরে জনার্দন চক্রবর্তী চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য এসেছিলেন। তারপরে এসেছিলেন পালি বিভাগের ডক্টর সুমঙ্গল বড়ুয়া। বড়ুয়া বাবু তার জন্য একটি বাড়ি বরাদ্দের তদবির করতে এসেছিলেন। আবু জুনায়েদ এমনভাবে তার সঙ্গে কথা বলেছেন, তিনি বাড়ি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। পেতে পারেন কারণ তার চাকরি অনেক দিনের, আবার না পেতে পারেন কারণ বাড়ি খুব অল্প, দাবিদার অনেক। যা হোক, তিনি চেষ্টা করবেন। তারপর থেকে সুমঙ্গলবাবু আড্ডায় স্থায়ী সদস্য হয়ে গেলেন। তিনি আবু জুনায়েদের গরু এবং পাখিগুলোকেও পছন্দ করে ফেললেন। ডক্টর সুমঙ্গল বড়ুয়ার পর ফিজিক্স বিভাগের ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেনের ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন ছিল। সেটাই তার প্রফেসর হওয়ার পথে মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভুরি ভুরি 3rd ডিভিশন পাওয়ার শিক্ষক প্রফেসর হয়ে গেছেন। সেটা আসল কথা নয়। বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে ডক্টর হোসেনের সম্পর্ক ভালো নয়। বিভাগীয় চেয়ারম্যান অনুমোদন করছেন না বলেই তার প্রমোশন ঠেকে আছে। উপাচার্য সাহেবকে গোয়ালঘরে নিরিবিলিতে পাওয়া যায়। তার উপর যে দীর্ঘকাল ধরে অবিচার চলছে, সে দুঃখের কথাটি জানাতে এসেছিলেন। আবু জুনায়েদ জানিয়েছিলেন, ফিজিক্স বিভাগের চেয়ারম্যান খুব ঘাওড়া টাইপের মানুষ। তবু তিনি তার প্রভাব খাটিয়ে চেষ্টা করবেন, কিছু যদি করা যায়। তারপর থেকে সন্ধে হলেই ডক্টর দেলোয়ার হোসেন আড্ডায় হাজির হতে আরম্ভ করলেন। এভাবে 3 মাসের মধ্যে অর্থী প্রার্থী মিলিয়ে 20-25 জন শিক্ষক গোয়ালঘরে নিয়মিত হাজিরা দিতে আরম্ভ করলেন। দর্শন বিভাগের আয়েশা খানম আসতে আরম্ভ করায় আড্ডাটির কিঞ্চিত জৌলুস বেড়েছে। আয়েশা খানমের তেমন কোনো দাবি নেই, তবে তিনি পুরুষ মানুষের ওপর প্রভাব বিস্তার করে যৌন সুখের মতো এক প্রকার সুখ অনুভব করে থাকেন। এই মহিলাকে সকলে কেন এড়িয়ে চলতেন, এক কথায় বলা মুশকিল। হয়তো তার বয়স একটু বেশি, হয়তো তার স্থূল বপু এবং পানদোক্তা খাওয়া গ্যাটগ্যাটের লাল দাঁতের কারণে পুরুষ শিক্ষকেরা তাকে পছন্দ করেন না। মাছ যেমন পানিতে সাঁতার কাটে, পাখি আকাশে ওড়ে, আয়েশা খানমও এই আড্ডার মূল কুশীলবদের একজন হয়ে গেলেন। তিনি সদস্যের জন্য বাড়ি থেকে কখনো চিড়ে ভাজা এবং কোরানো নারকেল এনে সকলকে খেতে দিতেন। মাঝে মাঝে আবু জুনায়েদকেও কিছু গাঁটের পয়সা উপুড় করতে হতো। আড্ডার সদস্যদের নিয়মিত চা এবং বিস্কুট সরবরাহ করতে হতো। নিরামিষ আড্ডা স্থায়ী হয় না। একবার তিনি সেরা দোকান থেকে তন্দুরি এবং শিক কাবাব এনে সকলকে খাইয়েছেন। আরেকবার নাতি অন্তুর জন্মদিনে সকলকে সন্দেশ, পায়েস এবং সবরি কলা দিয়ে আপ্যায়ন করেছেন। আবু জুনায়েদ লক্ষ্য করেছেন, তার এখানে যারা আসেন তারা কেউ বিশ্ববিদ্যালয়ের বেগুনি, হলুদ এবং ডোরাকাটা দলের সঙ্গে যুক্ত নন। সকলেই আলাদা আলাদা ব্যক্তি, কারো দলীয় পরিচয় নেই। ক্ষমতার সঙ্গে যুক্ত থাকায় নির্দলীয় শিক্ষকদের সবচাইতে বড় দল। আবু জুনায়েদ ভাবনা চিন্তা করতে আরম্ভ করলেন। এই ভাঙাচোরা শিক্ষকদের সংগঠিত করেই তিনি ইচ্ছে করলে একেবারে নিজস্ব একটি দল খাড়া করতে পারেন। তার নিজের ডোরাকাটা দলটির কোনো কোনো শিক্ষক তাকে এমনভাবে নাজেহাল করতে আরম্ভ করেছেন, আত্মরক্ষার্থে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এ কথাটা তার বিবেচনার মধ্যে রয়েছে। আবু জুনায়েদের চুটিয়ে আড্ডা দেওয়ার একটা অসুবিধা হলো, টেলিফোন এলে তাকে বারে বারে ছুটে যেয়ে কল রিসিভ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তো সরকারি বেসরকারি নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যেতে হয়। বারবার উঠে যেতে হয় বলেই গল্পগুজবের মাঝখানে ছেদ পড়ে যায়। এক সন্ধেবেলা জনার্দন চক্রবর্তী একটু অভিনব প্রস্তাব করে বসলেন। বৎস আবু জুনায়েদ, তোমাকে টেলিফোনে কথা কহিবার জন্য বারে বারে উঠিয়া যাইতে হয়। ইহা আমাদের দৃষ্টিতে অত্যন্ত অশোভন বলিয়া প্রতীয়মান হয়। উপাচার্য কেন বারবার টেলিফোন যন্ত্রের কাছে ছুটিয়া যাইবে? ইহার অন্যরকম একটা বিহিত বাহির করিতে চেষ্টা করো। আবু জুনায়েদ বললেন, স্যার কি করতে বলেন? তাহলে টেলিফোন কি রিসিভ করব না? বৎস আবু জুনায়েদ, আমার কথার মর্ম তুমি অনুধাবন করিতে পারো নাই। আমি বলছি, তুমি টেলিফোনের কাছে যাইবে কেন? টেলিফোন যন্ত্র তোমার কাছে ছুটিয়া আসিবে। কি করে সম্ভব স্যার? বৎস, তুমি সরল জিনিসটি বুঝিতে পারিলে না।
তুমি বাড়ি হইতে টেলিফোন যন্ত্রের শাখা অত্র স্থানে টানিয়া আনার হুকুম করো। বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম এখানে বসিয়া তুমি সম্পন্ন করিতে পারিবে। জায়গাটি অতীব মনোরম। গাভীটি তো অনিন্দ সুন্দর। বিহঙ্গগুলির কলকাকুলি শুনতেও বেশ লাগে। আধারাত কাজ করিলেও শরীরে মনে কোনো শ্রান্তি অনুভব করিবে না। আমরা যেমন প্রত্যহ আসিয়া থাকি, বিশ্ববিদ্যালয়ের কর্মে যাহারা তোমার দর্শন লাভ করিতে চায় তাহারাও এখানে আসিবে। তুমি হুকুম করো। জনার্দন চক্রবর্তীর ঝুনো মস্তকে এরকম সুন্দর একটি পরামর্শ লুকিয়ে থাকতে পারে কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। মাওলানা তাহের বললেন, জনার্দন বাবু একটা চমৎকার প্রস্তাব করেছেন। ওল্ড মানে গোল্ড, এই কথা প্রমাণিত হলো। দুনিয়াতে বুড়ো মানুষের প্রয়োজন ফুরিয়ে যাবে না। বাদশাহ সিকান্দার জঙ্গে যাওয়ার সময় একদল বুড়ো মানুষকে সঙ্গে রাখতেন। কোনো বিপদ আপদ হলে তারা মুশকিল আসানের পথ বাতলে দিতেন। একবার হলো কি জানেন? আয়েশা খানম মাওলানা তাহেরের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, তারপর আপনি একটা গল্প শুরু করলেন। কিন্তু আমরা চাই আগামীকালই টেলিফোনের এক্সটেনশন লাইন নিয়ে আসা হোক। 2-4 দিনেই গোয়ালঘরের উত্তরের শেডে টেলিফোনের এক্সটেনশন নিয়ে আসা হলো। টেবিল পাতা হলো, কোনার দিকে 2টো শেলফ বসে গেল। গোয়ালঘরে উপাচার্যের একটা নতুন অফিস তৈরি হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের খুচরো খাচরা কাজগুলো মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ নতুন অফিসে বসে সারতে লাগলেন। অনানুষ্ঠানিকভাবে যারাই দেখা করতে আসেন তাদেরকে উত্তরের শেডে আসতে বলা হয়। মোগল সম্রাটেরা যেমন যেখানে যেতেন রাজধানী দিল্লিকে সঙ্গে করে নিয়ে যেতেন, তেমনি আবু জুনায়েদও দিনে একবেলার জন্য গোটা বিশ্ববিদ্যালয়কে গোয়ালঘরে ঢুকিয়ে ফেলতেন। দিনে দিনে গোয়ালঘরটাই বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড হয়ে উঠল। সেদিক দিয়ে দেখতে গেলে এটাই পৃথিবীর একমাত্র গোয়ালঘর যেখান থেকে আস্ত একটি বিশ্ববিদ্যালয়ের কর্মপদ্ধতি পরিচালিত হয়। আর কিছুদিন না যেতেই গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় একটা চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে গেল। উপাচার্য সাহেব বিকেলবেলা গোয়ালঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের নানা কাজকর্ম পরিচালনা করে থাকেন। তার গরু এবং মিনি চিড়িয়াখানা সম্বন্ধেও নানা রকম আজগুবি খবর ছড়িয়ে পড়তে থাকল। এটাকে ঠিক গরু বলা যাবে কিনা সে ব্যাপারেও বিতর্ক আছে। গরুটির গর্ভধারিণী হল সুন্দরবনের একটা শিঙাল মাদি হরিণ এবং বাবা অস্ট্রেলিয়ান ষাঁড়। মাদি হরিণের গর্ভে এবং অস্ট্রেলিয়ান ষাঁড়ের ঔরসে উপাচার্য সাহেবের গরুটি পয়দা হয়েছে। গরুটির আকার প্রকার গরুর মতো, গায়ের রং, চোখের দৃষ্টি, স্বভাবের চঞ্চলতা সবটা হরিণের মতো। গরুটি অল্প সময়ের মধ্যে উপাচার্য সাহেবের কলিজার টুকরো হয়ে দাঁড়িয়েছে। এক দণ্ড দৃষ্টির আড়াল করতে চান না। নিজের হাতে উপাচার্য সাহেব গরুটিকে খাওয়ান, নিজে গোসল করান, সাধ্যমতো মলমূত্রও নিজে পরিষ্কার করেন। অন্য কাউকে গরুটির ধারে কাছেও ঘেঁষতে দেন না। এটাই একমাত্র গুজব নয়। গরুটাকে কেন্দ্র করে আরও একটা কাহিনী বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী কর্মচারী এবং মহিলা মহলে চালু হয়ে গেছে। একটা জিন কিংবা পরীর সঙ্গে উপাচার্য আবু জুনায়েদের গভীর ভালোবাসা হয়েছে। এই পরীটাই দিনের বেলা সুন্দর একটা গরুর বেশ ধরে গোয়ালঘরে শুয়ে থাকে। রাত গভীর হলে অনিন্দ সুন্দর একটা মেয়ে মানুষ হয়ে আবু জুনায়েদের সঙ্গে রং ঢং মতো কিছু করে। আবু জুনায়েদ রাতে ঘরে থাকেন না, পরিকন্যার সঙ্গে গোটা রাত আশনাই করে কাটিয়ে দেন। এখন আবু জুনায়েদের সঙ্গে তার বড় পত্নী নুরুন্নাহার বানুর কোনো সম্পর্ক নেই। স্বামী স্ত্রীতে কথা বলা পর্যন্ত বন্ধ। তৃতীয় আরেকটি গুজব টিচার্স ক্লাবে তৈরি হয়েছে। তার মধ্যে তেমন বিশেষ চমৎকারিত্ব নেই, নিতান্ত সাদামাটা ধরনের। সেটা এরকম, আবু জুনায়েদ নাকি স্থির করেছেন উপাচার্যের চাকরির মেয়াদ ফুরলে তিনি দুধের ব্যবসা করবেন। কারণ তিনি হিসেব করে দেখেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার চাইতে গাভী পুষে গয়লাগিরি করা অনেক লাভজনক। কিছুদিন বাদেই নিউজ প্রিন্টে ছাপা একটি লিফলেট হাতে হাতে তামাম বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে গেল। লিফলেটের শিরোনাম দেয়া হয়েছে, উপাচার্য না গো আচার্য। কারাই লিফলেট ছেপেছে, কারা বিলি করেছে তার কোনো উল্লেখ নেই। মূল বয়ানটা এরকম: ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের সচেতন কর্মচারী এবং দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের গড়িয়ান ঐতিহ্যের কথা অজানা থাকার কথা নয়।
এই বিশ্ববিদ্যালয়ের চাইতে বাংলাদেশের গর্ব করার সম্পদ দ্বিতীয়টি নেই। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা এই অঞ্চলে একটি নতুন ইতিহাসের ভিত্তিভূমি রচনা করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গর্ভ থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম জন্ম নিয়েছে। এই বিশ্ববিদ্যালয় জ্ঞান, বিজ্ঞান, মেধা, মনীষা একদা সমস্ত ভারতবর্ষে একটা বিশিষ্ট স্থান দখল নিয়েছিল। মাননীয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, সম্মানিত দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, আপনারা সকলে এই বিশ্ববিদ্যালয়ের স্বর্ণোজ্জ্বল গৌরবমণ্ডিত দিনের কথা স্মরণ করে অশ্রুপাত করুন। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ে সেই অতীত দিনের গৌরবের লেশমাত্র অবশিষ্ট নেই। বিশ্ববিদ্যালয়ে হরদম খুনাখুনি, হামলাহামলি চলছে। নিয়মিত ক্লাস বসছে না, পরীক্ষা হতে পারছে না, সেশন জট লেগে আছে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোতে ছেলেদের চাকরির বয়স চলে যায়, মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বত্র দুর্নীতির আখড়া বসেছে। বিশ্ববিদ্যালয়ের সংগঠিত সমস্ত অপকর্মের জন্য দায়ী ডোরাকাটা দল। ওই দলটি কতিপয় দেশদ্রোহী শিক্ষকদের একটি সংগঠন। তারা ছলে বলে কৌশলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা আপন মুঠোয় নিয়ে এই সুপ্রাচীন বিদ্যাপীঠটি ধ্বংস করার ষড়যন্ত্রে সর্বক্ষণ তৎপর রয়েছে। ডোরাকাটার দল এমন এক ব্যক্তিকে উপাচার্যের পবিত্র আসনটিতে বসিয়েছে, জ্ঞান বিদ্যার প্রতি যার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। ওই উপাচার্যটি তার পোষা গরুর পেছনে যত সময় ব্যয় করেন, গোটা বিশ্ববিদ্যালয়ের জন্য তার 3 ভাগের 1 ভাগ সময়ও ব্যয় করেন না। এই ব্যক্তি এই ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়টিকে গোশালায় পরিণত করার বন্দোবস্ত একরকম পাকা করে এনেছেন। এই ব্যক্তি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, শুধু কঙ্কালটি টিকে যাবে। এখনো সময় চলে যায়নি। সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আমাদের এই মহান বিশ্ববিদ্যালয়কে ডোরাকাটা দল এবং তাদের মনোনীত উপাচার্য আবু জুনায়েদের চক্রান্ত থেকে রক্ষা করার জন্য সকলে এগিয়ে আসুন। এই লিফলেটের কয়েকটি কপি যথারীতি গোয়ালঘরের সান্ধ্য আসরে এসে পৌঁছাল। আড্ডায় রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হল। সকলেরই একটা প্রশ্ন, এই রকম নোংরা কর্ম কে বা কারা করতে পারে? সকলেরই ধারণা গাছের গুড়ি অলাদের সঙ্গে এই লিফলেটের একটা সম্পর্ক অবশ্যই আছে। ডক্টর দেলোয়ার হোসেন নিশ্চিত হয়ে বললেন, ডক্টর আহমদ তকির উস্কানিতেই এই লিফলেট ছাড়া হয়েছে। তকি সাহেবের সার্ভিস এক্সটেনশনের আবেদনপত্রে উপাচার্য সাহেব সুপারিশ করেননি বলেই তার বিরুদ্ধে তিনি উঠে পড়ে লেগেছেন। দর্শন বিভাগের আয়েশা খানম ডক্টর দেলোয়ার হোসেনের মুখের কথা টেনে নিয়ে মন্তব্য যোগ করলেন, উপাচার্য সাহেব যদি একটুও ভালো কাজ করে থাকেন, আমার মতে সেটি হল ডক্টর তকির সার্ভিস এক্সটেনশনের আবেদন সুপারিশ না করা। ডক্টর তকি একজন ঘোরতর নাস্তিক, সেটা যথেষ্ট নয়। তিনি মাস্তান শিক্ষকদের নেতাও বটে। ফার্মেসি বিভাগের ডক্টর ফারুক আহমেদ একটু ভিন্ন রকম কথা বললেন। তার মতে, এই লিফলেটের সঙ্গে ডক্টর আহমদ তকির একটা সম্পর্ক আছে, অস্বীকার করার উপায় নেই। তবে আমার বিশ্বাস ভাষাটা তকি সাহেবের নিজের নয়। তকি সাহেব গদ্য লেখার সময় তৎসম শব্দের অপপ্রয়োগ করেন এবং তার যে কোনো লেখায় স্নিক প্রত্যয়ান্ত শব্দ অবশ্যই থাকতে হবে। আপনার লিফলেটটি পড়ে দেখুন, সেরকম একটি শব্দও খুঁজে পাবেন না। আমার বিশ্বাস এই লিফলেটটির লেখার সঙ্গে কোনো মহিলার হাত অবশ্যই আছে। রচনার রীতি দেখে মনে হয় লিফলেটটি রচনা করে থাকবেন দিলরুবা খানম। উপস্থিত সকলের মতামত তাই। হ্যাঁ, দিলরুবা খানমের কলম থেকে এরকম একটি লিফলেট জন্ম নিতে পারে। বোটানি বিভাগের ডক্টর মাহমুদুল আলম গম্ভীরভাবে বললেন, এই লিফলেট কে লিখেছেন বা কারা লিখেছেন সেটি বিচার্য বিষয় নয়। আমার কথা হলো, এই নোংরা লিফলেটের একটি সুন্দর পরিচ্ছন্ন জবাব দেয়া প্রয়োজন। বুঝিয়ে দেওয়া উচিত বিশ্ববিদ্যালয় নোংরামের জায়গা নয়। উপাচার্যের দিকে তাকিয়ে বললেন, আপনি কি বলেন স্যার? আবু জুনায়েদ চশমার কাচ মুছতে মুছতে জবাব দিলেন, আমি কি বলবো, বিশ্ববিদ্যালয়ে আপনারা যা উচিত মনে করেন করবেন। সর্বসম্মতিক্রমে স্থির হল অত্যন্ত রুচিসম্মত ভাষায় এই লিফলেটটির একটি জবাব দেয়া হবে। সেটি লেখার ভার বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিমের ওপর দেয়া হল। তিনি আগামীকাল সন্ধ্যাবেলা খসড়াটি করে আনবেন কথা দিলেন। পরের দিন সন্ধ্যাবেলা
গোয়ালঘরের সান্ধ্য আসরে সকলে অধীরভাবে প্রতীক্ষা করছেন, কিন্তু ডক্টর আজিমের দেখা নেই। সকলের উৎকণ্ঠা বেড়ে গেল। ডক্টর দেলোয়ার হোসেন বিরক্ত হয়ে বললেন, ডক্টর আজিম পারবেন না বললেই হতো, না হয় বাংলা একটু কম জানি, তবু তো চেষ্টা করে দেখা যেত। ডক্টর আয়েশা খানম মন্তব্য করে বসলেন, খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, ডক্টর আহমেদ তকির খপ্পরে পড়ে গেছেন হয়তো। একসময় তো আজিম তকি সাহেবের পেছনে ছায়ার মতো ঘোরাঘুরি করতেন। মাওলানা আবু তাহের বললেন, সে তো চাকরি পাবার পূর্বের ঘটনা, এখন জামানা পাল্টে গেছে, একটু অপেক্ষা করুন, দেখেন আসবেন। সত্যি সত্যি ডক্টর আজিম এলেন। লিফলেটের খসড়াটি তার হাতে ধরা রয়েছে। তিনি কৈফিয়তের ভঙ্গিতে বললেন, আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল, 3-4 বার কপি করতে হলো কিনা। দেলোয়ার হোসেন সাহেব বললেন, আপনাকে আর ভনিতা করতে হবে না, কি লিখে এনেছেন পড়ে ফেলুন,